হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আমি তোমাদের আজকে নিয়ে এসেছি দেখো নবম শ্রেণী ভৌত বিজ্ঞান। তো সেকেন্ড ইউনিট টেস্ট দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভৌত বিজ্ঞান আমি আজকে নিয়ে এসেছি প্রথম স্কুলটা। তো প্রথম স্কুলটা আমাদের আছে দেখো আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। এই স্কুলে তোমাদের প্রশ্নগুলো করাবো। তো আমরা চলে যাবো প্রশ্নগুলোতে। তো ক্লাস শুরু করার আগে তোমাদের ভিডিওতে লাইক এবং ভিডিওগুলো শেয়ার নিশ্চয়ই করে দিতে হবে বন্ধুদের কাছে। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা প্রথমে একের প্রশ্নগুলো করাবো। একের প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। দেখো আমাদের যে একের 1 নম্বর প্রশ্নটা বলেছে, এক AMU এর মান কত। দেখো AMU বলতে আমরা বলবো, এর যদি সম্পূর্ণ নামটা বলি AMU, এ থেকে আমাদের অ্যাটমিক এবং এম থেকে মাস, যেটাকে আমরা ভর বলি, আর ইউ থেকে ইউনিট, মানে অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক বলতে হচ্ছে পারমাণবিক, যেটা পরমাণু বলা হয়, পরমাণুকে অ্যাটমিক বলা হয় ইংরেজিতে। আর মাস যেটা বললাম এম থেকে মাস, সেটা হচ্ছে আমাদের ভর, ভরে ইংরেজি মাস। আর ইউনিট তো একক, তাহলে এখানে আমরা বলবো পারমাণবিক ভর একক। তাহলে এক AMU এর মান কোনটা হবে আমাদের, সেটা এ নাম্বার অপশানটা হবে 1.66 ইন্টু 10⁻⁻24 কেজি। ঠিক আছে, তাহলে 1 AMU এর মান আমাদের কিন্তু এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে এসটিপিতে 44.8 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত হবে। তা দেখো খুবই ভালো প্রশ্ন, খুবই সহজ প্রশ্নটা। তোমরা এই প্রশ্নটাকে অ্যান্সারটি এভাবে করবা, এটা হচ্ছে ভৌত বিজ্ঞানের অঙ্ক। তাহলে এখানে দেখো আমরা যে বলতে পারবো যে 22.4 লিটার অক্সিজেন এর মোল সংখ্যা হয় 1। এটা তোমাদের সূত্রের মতন জানতে হবে যে 22 এসটিপিতে এটা, ঠিক আছে, আমাদের এসটিপি লিখে নিই আমি। এসটিপিতে 22.4 লিটার O2 বলতে অক্সিজেন এর মোল সংখ্যা হয় 1। তাহলে একে কত হবে ঐকিক নিয়ম, তাহলে 1 লিটার অক্সিজেনের মোল সংখ্যা হবে 1/22.4। আর যেটা আমাদের বলেছে 44.8 লিটার অক্সিজেনের মোল সংখ্যা কত হবে, তাহলে ঐকিক নিয়ম এটা উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা যদি কাটাকাটি করে দেখো, এটা কিন্তু 2 দিয়ে কাটাকাটি হয়ে যাবে আমাদের। তাহলে আমাদের কত হয়ে যাবে অ্যান্সারটা 2 পেয়ে যাব। তাহলে যে অ্যান্সারটা এখানে আসবে, যে বলেছে এসটিপিতে 44.8 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত পেলাম আমরা, সরল করে 2 পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সারটা 2। দেখো 3 প্রশ্নটা দেখো, জলে সাবান যোগ করলে সেই জলের পৃষ্ঠটান কমে বাড়ে না একই থাকে না 3 গুণ বেড়ে যায়। তা দেখো আমাদের জানতে হবে জলে সাবান যোগ করলে সেই জলের পৃষ্ঠটান এখানে কমে যাবে, তাই না, অ্যান্সারটা এ নাম্বার হবে, কমে যাবে। 4 প্রশ্ন দেখো বলছে ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বেড়ে গেলে সিদ্ধান্ত নেওয়া যায়। এই নাম্বারে বলেছে ঝড় বৃষ্টির সম্ভাবনা বোঝায়, শুধু ঝড়ের সম্ভাবনা বোঝায়, শুধু বৃষ্টির সম্ভাবনা, না আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে, কোনটা বোঝাবে। তাহলে আমাদের জানতে হবে ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বেড়ে গেলে সেটা সিদ্ধান্ত নেওয়া হয় যে ডি নাম্বার অ্যান্সারটা আসবে, আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে, এটা আমাদের কিন্তু বোঝায় পূর্বাভাসটা। ঠিক আছে, অ্যান্সারটা ডি। 5 প্রশ্নটা দেখো বলছে উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণের কোন যৌগটির দ্রাব্যতা হ্রাস পায়। তা আমাদের যে অ্যান্সারটা দেখো অপশানগুলো আছে KNO3, বি নাম্বার আছে NH4Cl, সি নাম্বার আছে CaSO4, আর ডি নাম্বার আছে NaCl। তাহলে আমাদের এখানে অ্যান্সার জানতে হবে উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণের যে যৌগটির দ্রাব্যতা হ্রাস পায় সেটি আমাদের হবে এই যে দেখো সি নাম্বার অপশানটা CaSO4, যেটাকে ক্যালসিয়াম সালফেট বলা হয়। দেখো তোমাদের প্রান্তিক বইতে তোমরা পেয়ে যাবা, এই জায়গায় আমাদের আছে, এই দেখো ক্যালসিয়াম সালফেট CaSO4। তাতে এখানে আরেকটা তোমরা জানবা যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সালেট, এই যে আছে যেগুলো, এইসব পদার্থের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়। এখানে আমাদের একটা অপশান আছে, তার সঙ্গে তোমরা আরও জেনে নিলা। তাতে যদি এই অপশানগুলো থাকতো, তাই না, এটা যদি না থাকে এটা থাকতো বা এটা থাকতো, তাহলে অ্যান্সারগুলো এদের মধ্যে যে কোনো হতো। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা ক্যালসিয়াম সালফেট CaSO4। 6 প্রশ্ন দেখো বলছে নিম্নোক্ত কোনটিতে বলয় পরীক্ষা দিয়ে শনাক্ত করা হয়, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, আর নাইট্রিক অ্যাসিড। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা আসবে নিম্নলিখিত কোনটিতে বলয় পরীক্ষা দিয়ে শনাক্ত করা হয়, সেটা হবে আমাদের নাইট্রিক অ্যাসিড, এটা অ্যান্সার। 7 প্রশ্ন দেখো বলছে একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে দ্রবণটির সম্ভাব্য pH হবে, সেটা হবে দেখো বি নাম্বার অ্যান্সারটা 7 কম, মানে 4.5 চেয়ে বেশি হবে এবং 7 কম হবে। তাহলে অ্যান্সারটা আমাদের বি নাম্বার 7 কম। 8 প্রশ্নটা দেখো, এখানে আমাদের বলছে গতিশক্তি সর্বদাই ধনাত্মক না সর্বদাই ঋণাত্মক। আচ্ছা তোমাদের আমি বলে রাখি গতিশক্তি সর্বদাই ধনাত্মক হয়। কেন হয় কারণটা দেখো, গতিশক্তির যে সূত্রটা KE, যেটাকে আমরা কাইনেটিক এনার্জি বলবো KE, সেটা দেখো এই সূত্রটা হয়
হাফ 1/2 এম ভি স্কোয়ার। এম বলতে হচ্ছে ভর, যেটা মাস বলি, আর ভি এখানে হচ্ছে আমাদের কি, ভি হচ্ছে গতিবেগ যেটাকে বোঝায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো এই যে ভি স্কোয়ার আছে, তাহলে গতিশক্তি যেটা ভি গতি, তাহলে এখানে যে বর্গ আছে ভি স্কোয়ার বর্গ বলতে এখানে আমাদের কী হবে, ঋণাত্মক তো মান আসবে না, যে কোনো মান থাক না কেন ধনাত্মক হয়ে যাবে। তার জন্য আমরা বলতে পারবো এখানে গতিশক্তি সর্বদাই ধনাত্মক। এবার দেখো দুইয়ের প্রশ্নগুলো, 2-1 প্রশ্নটা বলছে অ্যাভোগাড্রো ধ্রুবকের একক লেখো। তাহলে অ্যাভোগাড্রো ধ্রুবকের একক আমাদের জানতে হবে। দেখো সেটা আমাদের হবে, অ্যান্সারটা তোমরা লিখবা, এই যে 2-1 প্রশ্নের অ্যান্সার প্রতি মোল বা মোল টু দি পাওয়ার -1। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তার অ্যাভোগাড্রো যেরকম বলেছে প্রশ্নটা, অ্যাভোগাড্রো ধ্রুবকের এককের কী লিখবা, এককটা সেটা লিখবা তোমরা প্রতি মোল বা মোল টু দি পাওয়ার, তার পাওয়ার আছে -1। এবার দেখো 2-1 অথবাটা বলেছে এখানে 1 মোল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রন বোঝায়। তাহলে 1 মোল ইলেকট্রন বলতে যে ইলেকট্রন সংখ্যা বোঝাবে সেই অ্যান্সারটা তোমরা লিখবা। দেখো 2-1 অথবা সেই অ্যান্সারটা হবে 6.022 গুণিত 10 পাওয়ারে 23। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তাহলে যেটা আমরা বললাম যে 1 মোল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রন বোঝায়, এই যে সংখ্যাটা এটা তোমরা অ্যান্সারে লিখবা। এবার দেখো 2 প্রশ্নটা আমাদের বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে বলেছে। তাহলে দেখো এখানে যে 1 নম্বরটা বলেছে চাপের একক হলো আমাদের কোনটা হবে, তো চাপের একক আমাদের হবে এই যে ডি নাম্বারটা। তাহলে এখানে আমাদের 1-এরটা যাবে ডি এর জায়গায়। চাপের এককটা আমরা লিখব নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2। মানে এখানে নিউটন পার মিটার স্কোয়ার হয়, পার দেয়নি, তাহলে এখানে এমটাকে উপরে নিয়ে গেছে বলে -2 হয়েছে। তোমরা যদি বইতে দেখাই, দেখো এই যে আমাদের এখানে আছে, প্রান্তিক বইতে পেয়ে যাবা। দেখো চাপের এসআই একক যেটা পাস্কাল আমরা বলবো, পাস্কালও বলতে পারবো, এবং এই যে আছে দেখো নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এখানে পার যদি না থাকে ইনটু থাকে, তার মিটারটা উপরে গেছে, তো উপরে গেলে পরে সূচকের নিয়মে পাওয়ারটা -2 হয়ে যাবে। তার জন্য ওখানে আমাদের এখানে অ্যান্সারে দিয়েছে দেখো এই যে নিউটন ইন্টু মিটার, তার পাওয়ারটা আছে -2, তো এটা আমাদের অ্যান্সার। 2-এরটা দেখো পৃষ্ঠটানের একক আমাদের জানতে চেয়েছে। পৃষ্ঠটানের একক হবে আমাদের দেখো এ নাম্বারেরটা, মানে এখানে এ আসবে, সেটা হবে দেখো নিউটন, এটা আমরা নিউটন পার মিটার লিখতে পারবো, বা এটাকে লিখেছে দেখো নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -1। ঠিক আছে, এই যে এম এর পাওয়ারে -1 পার থাকলে পরে দেখো এটাকে এভাবে লেখা হয়, এই জায়গায় যদি বলি এটাকে আমরা নিউটন পার মিটার। ঠিক আছে, পার বলতে কি, পার বলতে হচ্ছে N/m, এই যে নিচে থাকবে এমটা, এটা পার। এবার এমটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে আমাদের কী হবে, পাওয়ারে -1 আসবে। তাহলে এই জন্য এখানে লিখেছে n ইন্টু m টু দি পাওয়ার -1। তার পৃষ্ঠটানের একক আমাদের এই যে এই নাম্বারে অপশান। 3-এরটা দেখো বলেছে বিকৃতির একক হলো, দেখো বিকৃতির একক কিন্তু আমরা পাবো না, বিকৃতির একক নেই, তো বি নাম্বারটা হবে, বিকৃতির একক নেই, এখানে আমাদের বি নাম্বারে চলে আসবে। আমাদের বইতে যদি আমি দেখাই, তো এখানে দেখো আমাদের কী লেখা আছে, দেখো বিকৃতির দুটি এক ধরনের রাশির অনুপাত, তাই এর কোনো একক নেই। তাহলে বিকৃতির একক নেই, তাহলে এখানে আমাদের জানতে হবে বিকৃতি একটি মাত্রাহীন রাশি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কথা, মাত্রাহীন রাশির নাম সেটা হচ্ছে বিকৃতি। দেখো 3-এর প্রশ্নটা আমাদের বলেছে সত্য বা মিথ্যা লেখো। এখানে আছে সম্পৃক্ত দ্রবণে আরও দ্রাব্য যোগ করলে তা নিচে থিতিয়ে পড়বে। তো এটা আমাদের সত্য, অ্যান্সারটা সত্য হবে। তোমাদের দেখো কারণটা বলে দিই, সম্পৃক্ত দ্রবণ জানতে হবে। দেখো সম্পৃক্ত দ্রবণ বলতে আমি জলের মধ্যে চিনি গুলছি, তাই না, শরবত তৈরি করছি, তাহলে চিনি গুলতে গুলতে এমন এক সময়টা আসবে যে চিনি গুলার পর, ঠিক আছে, 1 গ্লাস জলে ধরো আমি 100 গ্রাম চিনি গুলে দিলাম, তার চেয়ে যদি বেশি চিনি গুলি তাহলে চিনিটা নিচের দিকে থিতিয়ে পড়বে, আর গুলা যাবে না। মানে যখন 100 গ্রাম চিনি গুলে যাবে, 100 গ্রামের চেয়ে আর বেশি গুলা যাবে না, তখন সেই দ্রবণটাকে আমরা সম্পৃক্ত দ্রবণ আমরা বলতে পারবো। তাহলে এখানে সম্পৃক্ত দ্রবণে যদি আরও দ্রাব্য মানে আরও চিনি যদি যোগ করা হয়, তাহলে সেই চিনিটাকে নিচের দিকে থিতিয়ে পড়বে। ঠিক আছে, তাই এটা কথাটা আমাদের সত্য। 3-এর অথবাটা দেখো বলছে শূন্যস্থান পূরণ করো, গ্রিন ভেট্রিওলের সংকেত হলো। তাহলে দেখো এই গ্রিন ভেট্রিওলের সংকেতটা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমাদের দেখো এর একটা নাম আছে ফেরাস সালফেট, যার সংকেত আমরা বলবো এই যে FeSO4 × 7H2O, মানে 7 এটা জল আছে, H2O হচ্ছে জলের সংকেত। ঠিক আছে, তাহলে এই যে গ্রিন ভেট্রিওল যেটাকে আমরা ফেরাস সালফেট বলি, তার সংকেতটা তোমরা লিখে দিবা FeSO4 × 7H2O। দেখো 4-এর প্রশ্ন বলছে অম্লরাজ প্রস্তুতিতে কোন দুটি অ্যাসিড ব্যবহার করা হয়। তাহলে অম্লরাজ প্রস্তুতিতে যে দুটি অ্যাসিড ব্যবহার করা হয় তাদের নাম দেখো, আমি তোমাদের এখানে দেখাবো।
এই দেখো 2-4 প্রশ্নটা, সেটা হবে প্রথমটা হবে সালফিউরিক অ্যাসিড, যার সংকেত H2SO4, আর পরেরটা এবং দেওয়া নাইট্রিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে HNO3। তাহলে এই দুটি অ্যাসিড মিক্স করে আমাদের কি অম্লরাজ তৈরি করা হয়। কী বললাম, একটা সালফিউরিক অ্যাসিড আর একটা নাইট্রিক অ্যাসিড। 5 প্রশ্ন দেখো, বলেছে অশ্বক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক কী। অশ্বক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্কটা দেখো, আমি প্রান্তিক বই থেকে দেখাচ্ছি তোমাদের, যে তোমাদের জানতে হবে 1 অশ্বক্ষমতা সমান 746 ওয়াট প্রায়, ঠিক আছে। অশ্বক্ষমতা যেটা এইচপি সংক্ষেপে বলা হয়, তাহলে 1 অশ্বক্ষমতা যেটা 1 এইচপি সমান কত, 746 ওয়াট প্রায়, ঠিক আছে। এটা অ্যান্সার লিখব। দেখো 5 অথবা প্রশ্নটা বলেছে কার্যহীন বলের ক্ষেত্রে বল ও প্রযুক্ত বলের প্রয়োগবিন্দুর সরণের মধ্যবর্তী কোণের মান কত হয়। এটা 90 ডিগ্রি হয়। দেখো তোমাদের প্রান্তিক বই থেকে আমি দেখাবো। এই যে দেখো এখানে কি বলেছে, কার্যহীন বল কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের প্রয়োগবিন্দুর সরণ প্রযুক্ত বলের অভিমুখে লম্ব হলে ওই বলটি কোনো কার্য করে না এবং ওই বলটিকে কার্যহীন বল বলা হয়। পরস্পর যদি লম্ব হয়, মানে লম্ব হওয়া মানে কি, কোণটা 90 ডিগ্রি হবে। আমি যদি তোমাদের একটু বলি, দেখো একটা উদাহরণ দিই, যেরকম ধরো যে এক ব্যক্তি সুটকেস নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, সরণটা এইদিকে যাচ্ছে, সুটকেস নিয়ে যাচ্ছে ব্যক্তিটা, এবং সুটকেসকে সেই ব্যাগকে যে অভিকর্ষ বল টানবে নিচের দিকে, এইদিকে টানবে বলটা, ওজনটা, তাই না। তাহলে এদিকে সরণ হচ্ছে, এদিকে বলটা প্রয়োগ হচ্ছে। তারপরে এই কোণটা দেখো তো পরস্পর লম্ব, সরণ এবং যে বলটা পরস্পর লম্ব, এখানে কোণটা কত তৈরি করছে, কোণটা 90 ডিগ্রি তৈরি করছে। তাহলে এরকম যে কাজ সুটকেস নিয়ে যাওয়াটা কোনো ব্যক্তির, সেটা কার্যহীন বল বোঝায় এটা। পরের প্রশ্নগুলো বড় প্রশ্ন আছে, এগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা। আমি 1 মার্কের প্রশ্নগুলো, অবজেক্টিভ প্রশ্নগুলো তোমাদের করিয়ে দিলাম। তা এই ছিল আমাদের আজকের ক্লাস। তো পরের ক্লাসগুলো তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো দেখতে থাকো ভালোভাবে, এবং কোনো জায়গায় অসুবিধা হলে নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবা। এবং ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের ভিডিওতে লাইক এবং শেয়ার অবশ্যই করতে হবে। তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।